আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় সরকার বিহারের ৭,৬০০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পে অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে রেল লাইন ডাবলিং এর মতো প্রকল্প। নেপালে অশান্তির প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সীমান্তে নিরাপত্তা জোরদার। নেপালের বিক্ষোভরত যুব প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে টেলিফোনে ইউক্রেন যুদ্ধ এবং ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছেন। নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচির জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে। পোল্যান্ড তাদের আকাশসীমায় রাশিয়ার একটি ড্রোন গুলি করে নামানোর দাবি করেছে। পোল্যান্ডের দাবি খারিজ রাশিয়ার। পুরুষদের টি-20 এশিয়া কাপ ক্রিকেটে ভারত সংযুক্ত আরব আমিরশাহীকে ৯ উইকেটে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গে ভাগলপুর, দুমকা, রামপুরহাট ১৭৭ কিলোমিটার অংশ সিঙ্গল লাইন থেকে ডাবল লাইনে রূপান্তরিত করার কাজে অনুমোদন দিয়েছে। এজন্য খরচ ধরা হয়েছে ৩,১৬৯ কোটি টাকা। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি এই বিষয়টি অনুমোদন করে। মন্ত্রিসভা বক্সার ভাগলপুর হাইস্পিড করিডোরে মোকামা মুঙ্গের শাখায় ৪ লেনের রাস্তা নির্মাণেরও অনুমতি দিয়েছে। গ্রিনফিল্ড নিয়ন্ত্রিত এই করিডোরের মোট দৈর্ঘ্য হবে ৮২ কিলোমিটারের মতো এবং এর জন্য খরচ পড়বে ৪,৪৪৭ কোটি টাকা। মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এই রেল লাইনের আধুনিকীকরণের ফলে একদিকে যেমন ভারতীয় রেলের কর্মদক্ষতা বাড়বে, অন্যদিকে যাতায়াতের সুযোগও বৃদ্ধি পাবে। भागलपुर, दुमका, रामपुरहाट डबलिंग ये 3,169 करोड़ रुपीस का प्रोजेक्ट है। ये प्रोजेक्ट भी बिहार, झारखंड और बंगाल को जोड़ने वाला एक बहुत ही इम्पोर्टेंट प्रोजेक्ट है। इस डबलिंग के बाद में भागलपुर से दुमका और उससे सीधा रामपुरहाट की तरफ गाड़ियां जा सकेगी और बहुत बड़े जो तीर्थ स्थल है देवघर, उस धाम को भी जोड़ता है ये। और साउथ बिहार को जो बड़ी कनेक्टिविटी चाहिए होती है टुवर्ड्स कलकत्ता, टुवर्ड्स साउथ, वो कनेक्टिविटी इस प्रोजेक्ट से मिलती है। নেপালে হিংসাত্মক বিক্ষোভ আন্দোলন এবং সংঘর্ষের প্রেক্ষিতে ভারত নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পণ্য চলাচলের চেকপয়েন্ট এবং সীমান্ত পারাপারের স্থানগুলিতে বিশেষভাবে নজরদারি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। বিহার পুলিশ এবং সশস্ত্র সীমাবল এসএসবি যাতায়াতের উপর বিশেষভাবে নজর রেখে চলেছে। বিহারের পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, সীতামাড়ি, মধুবনী, সুপৌল, আরারিয়া এবং কিষানগঞ্জ এই ৭টি জেলার সঙ্গে নেপালের ৭২৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সেদিকে খেয়াল রেখে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে বলে জানিয়েছেন মধুবনীর পুলিশ সুপার যোগেন্দ্র কুমার। मधुबनी पुलिस पूरी तरह से चौकस है और बॉर्डर के हमारे जितने भी पुलिस स्टेशन है सभी को हम लोग ने हाई अलर्ट पे रखा हुआ है। सभी हमारे एसडीपीओ, सर्किल इंस्पेक्टर और थाना प्रभारी इस समय सब लोग फील्ड में हैं। हम लोग की कोशिश ये है कि कोई भी अवांछित तत्व ना इधर से उधर जाए ना उधर से इधर आए। और अभी इस वर्तमान में मधुबनी के जो बॉर्डर है कि हमारे जितने पुलिस स्टेशन है सब जगह स्थिति पूरी तरह से सामान्य है और लगातार हम लोग सभी जगह नजर रखे हुए हैं। নেপালের জনকপুর এবং ভারতের জয়নগরের মধ্যে ট্রেন পরিষেবাও বাতিল করা হয়েছে। পশ্চিমবঙ্গের নেপাল সীমান্ত নজরদারি বাড়িয়েছে প্রশাসন। বিভিন্ন নাকা পয়েন্টে চলছে তল্লাশি। নিরাপত্তা বাড়ানো হয়েছে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ সীমান্তেও। এসএসবি এবং পুলিশ টহলদারি চালাচ্ছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। নেপালে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক ভারতের নাগরিকদের আপাতত নেপালে না যাওয়ার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মন্ত্রক সেদেশে থাকা ভারতীয়দেরকেও সব রকম সতর্কতা বজায় রাখা, খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনো এবং রাস্তায় ঘোরাঘুরি বন্ধ করতে বলেছে। চালু করা হয়েছে কয়েকটি হেল্পলাইন। বেইজিংয়ে ভারতীয় দূতাবাস কৈলাস মানসরোবর যাত্রায় চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে আটকে পড়া ভারতীয়দের জন্য বিশেষ পরামর্শ জারি করেছে। নেপালের বর্তমান পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের যথাযথ সতর্কতা অবলম্বন করারও পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে যুব প্রতিনিধিদের একটি দল প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব রেখেছে। তবে এই প্রস্তাব তরুণদের একটি বড় অংশের মধ্যে অসন্তোষেরও জন্ম দিয়েছে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, অনেকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছেন। গত কয়েকদিনের তীব্র বিক্ষোভের পর কাঠমান্ডুতে আপাতত শান্তি ফিরে এসেছে। অন্তর্বর্তী সরকার গঠন নিয়েও আলোচনা গতি পেয়েছে। বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ভদ্রকালীর নেপালি সেনার সদর দপ্তরে সেনাপ্রধান অশোক রাজ সিকদেলের সঙ্গে দেখা করেছেন। এদিকে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহের নাম সামাজিক মাধ্যমে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
নেপালের হিংসায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩০ জন, আহত হয়েছেন ১,০০০-এরও বেশি। সেদেশের স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডক্টর বিকাশ দেবগোড়া জানিয়েছেন, দেশের ২৯টি হাসপাতালে এখনও পর্যন্ত চিকিৎসা হয়েছে ১,৬১১ জনের। নেপালের ধাদিং জেলা কারাগারে বন্দীরা পালানোর চেষ্টা করে নেপালি সেনা আজ গুলি চালিয়েছে। এই ঘটনায় ৭৫ বছরের এক বন্দী নিহত হয়েছেন বলে খবর। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্দীরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে পালানোর চেষ্টা করলে সেনাবাহিনী গুলি চালায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে শ্রী মোদী বলেছেন, ইউক্রেন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে তাঁরা আলোচনা করেছেন। উভয় দেশ ভারত ইতালি কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার জন্য তাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী ভারত ইউ বাণিজ্য চুক্তি সম্পাদনে ইতালির সক্রিয় সমর্থনেরও প্রশংসা করেন। প্রধানমন্ত্রী আগামীকাল উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সফর করবেন। বারাণসী সফরকালে শ্রী মোদী মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে সাক্ষাৎ করবেন। পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক খতিয়ে দেখার পাশাপাশি উভয় নেতা উন্নয়নমূলক অংশীদারিত্ব এবং দক্ষতা বৃদ্ধির মতো বিষয় নিয়েও আলোচনা করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা SIR প্রক্রিয়া শুরুর আগে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে। দিল্লিতে আজ সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ এই নির্দেশ দেয়। বৈঠকে বার্তা দেওয়া হয়েছে যে শেষবার SIR এর সময় রাজ্যে কত ভোটার ছিলেন, কোথায় কত ভোটার বেড়েছে, সে সমস্ত তথ্য কমিশনের কাছে পেশ করার। নির্বাচন কমিশন পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে CP রাধাকৃষ্ণনের নির্বাচনে শিলমোহর দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু ও ডক্টর বিবেক যোশীর স্বাক্ষর রয়েছে এই সনদে। কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সংযুক্ত পেনশন প্রকল্পে নতুন CCS রুল 2025-এর কথা ঘোষণা করেছেন। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ন্যাশনাল পেনশন সিস্টেম এবং সাম্প্রতিক চালু হওয়া ইউনিফাইড পেনশন স্কিম UPS এর মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারবেন। GST পরিষদের 56তম বৈঠকের পর পণ্য পরিষেবা কর কাঠামোয় করা হয়েছে আমূল পরিবর্তন। দেশের অর্থনৈতিক কাঠামোতে পড়তে চলেছে এর প্রভাব। একটি প্রতিবেদন। আগামী 22 তারিখ থেকে পণ্য পরিষেবা করের নতুন হার চালু হতে চলেছে। এই পরিবর্তনের ফলে দেশের GDP বৃদ্ধি এবং খুচরো বাজার চাঙ্গা হবে বলে আশা প্রকাশ করেন GST কাউন্সিলের কলকাতা জোনের মুখ্য কমিশনার শ্রবণ কুমার। GST में बहुत सारे बदलाव किए गए हैं, बहुत सारे अलग अलग चीजों में सरकार ने छूट दी है और GST रेट अभी मूलतः 2 रेट बची हैं, एक 5% की है और एक 18% की है और बहुत सारा सिंप्लीफिकेशन किया गया है। इसे जो हमारी GDP ग्रोथ है उसमें काफी बढ़ोतरी होने की आशा है और जनता के हाथ में थोड़ा ज्यादा पैसा होगा, चीजें सस्ती होंगी तो मार्केट में भी बहुत अच्छा इससे रिस्पांस आने की उम्मीद है। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। পোল্যান্ড ও নেটোর যৌথ নিরাপত্তা বাহিনী আজ রাশিয়ার একটি ড্রোনকে গুলি করে নামিয়েছে। অভিযোগ, ইউক্রেনে আক্রমণ করতে গিয়ে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছিল রুশ ওই ড্রোনটি। আজ সকালে আকাশসীমা লঙ্ঘনের ঘটনাকে মস্কোর প্ররোচনা বলে ব্যাখ্যা করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। এদিকে রাশিয়া পোল্যান্ডের অভিযোগ অস্বীকার করেছে। ড্রোনগুলি তাদের এমন কোনো প্রমাণ পোল্যান্ড দিতে পারেনি বলে রাশিয়া জানিয়েছে। রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এবং তার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স। ম্যাক্রোর ঘনিষ্ঠ বলে পরিচিত সেবাস্টিয়ান লোকার্নুকে গতকাল প্রধানমন্ত্রী পদে নিয়োগের পর থেকেই এই বিক্ষোভ ছড়িয়েছে ফ্রান্স জুড়ে। 200 জনেরও বেশি বিক্ষোভকারীকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ব্লক এভরিথিং ডাক দিয়ে পথে নেমেছেন বিক্ষোভকারীরা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ গ্রুপ এর ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে 9 উইকেটে হারিয়ে দিয়েছে। টসে জিতে ভারত প্রথমে সংযুক্ত আরব আমিরশাহীকে ব্যাট করতে পাঠায়। তারা 13 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 57 রান করে। আলিসান সারাফও সর্বোচ্চ 22 রান করেছেন। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ ক্রিকেটে গ্রুপ এর ম্যাচে ভারত আজ সংযুক্ত আরব আমিরশাহীর মুখোমুখি হয়েছে। টসে জিতে ভারত সংযুক্ত আরব আমিরশাহীকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে সংযুক্ত আরব আমিরশাহী 1 ওভার 2 বলে 11 রান করেছে। আগামীকাল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ হংকংয়ের বিরুদ্ধে খেলবে। এশিয়া কাপ ক্রিকেটে গতকাল আফগানিস্তান 94 রানে হংকংকে হারিয়ে দিয়েছে। চীনের হাংঝুতে
মহিলাদের এশিয়া কাপ হকির সুপার 4 পর্বে ভারত আজ তাদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে 4-2 গোলে পরাজিত করেছে। ভারতের হয়ে বৈষ্ণবী ভিত্তাল ফালকে, সঙ্গীতা কুমারী, লালরেম সিয়ামি ও ঋতুজা দাদাসো পিসাল গোল করেছেন। দক্ষিণ কোরিয়ার হয়ে উজিন কিম 2টি গোল করেছেন। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ভারতীয় দল। ভারত আগামীকাল চীনের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনা পরাজিত হয়েছে। বলিভিয়া 1-0 গোলে ব্রাজিলকে হারিয়ে দিয়েছে। গোল করেছেন মিগুয়েল তেরসোরাস। অন্যদিকে আর্জেন্টিনা ইকুয়েডরের কাছে 0-1 গোলে পরাজিত হয়েছে। এনার ভ্যালেসিয়া গোল করেছেন। অপর ম্যাচে কলম্বিয়া 6-3 গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে। 4 গোল করেছেন লুইস দিয়াজ। চিলি উরুগুয়ের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। প্যারাগুয়ে 1-0 গোলে হারিয়েছে পেরুকে। পর্তুগাল 3-2 গোলে হারিয়েছে হাঙ্গেরিকে। 1টি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। জোয়াও ক্যানসেলো ও বেনার্দো সিলভা 1টি করে গোল করেছেন। পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলা, পেরু এবং চিলি বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেছে। দোহায় গতকাল এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারত 6-0 গোলে ব্রুনেইকে হারিয়ে দিয়েছে। বিবিন মোহনান হ্যাট্রিক করেছেন। মোহাম্মদ আইমেন 2টি, আয়ুষ ছেত্রী 1টি গোল করেন। বড় জয় পেলেও ভারত 2026-এর এশিয়ান কাপ মূল পর্বে যোগ্যতা অর্জন করতে পারেনি। কাতার 2-1 গোলে বাহারিনকে হারিয়ে দেওয়ায় ভারতকে বিদায় নিতে হয়। শিকাগো ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক বক্তৃতার দিবস উপলক্ষে বিজেপি আগামীকাল থেকে রাজ্যে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের সম্পাদক ও সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানিয়েছেন, আগামীকাল থেকে শুরু করে 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পর্যন্ত এই ফুটবল প্রতিযোগিতা চলবে। তিনি বলেন, প্রত্যন্ত গ্রাম বাংলার প্রতিটি ব্লক থেকে ফুটবল টিম নিয়ে বাংলায় প্রথমবার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রাজ্যের 43টি স্থানে এই খেলা হবে। প্রতিটি এলাকায় বিজয়ীদের ট্রফি ও 50,000 টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। রানার্স টিমকে ট্রফি এবং 25,000 টাকা নগদ পুরস্কার ও তৃতীয় স্থানে থাকা টিমকে 15,000 টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। গ্রাম বাংলার ফুটবল খেলোয়াড়দের সুযোগ দেওয়া ও তাদের প্রতিভাকে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে ফুটবল টুর্নামেন্টের জার্সির উদ্বোধন করা হয়। ব্যারাকপুর স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলের অবনমন পর্বে মোহামেডান স্পোর্টিং ও সাধারণ সমিতির মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়নি। মোহামেডান স্পোর্টিং মাঠে উপস্থিত থাকলেও সাধারণ সমিতি আসেনি। লিগ কমিটি ম্যাচের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, সাধারণ সমিতি কলকাতা ফুটবল লিগে ম্যাচ ফিক্সিং নিয়ে যে অভিযোগ উঠেছে তার তদন্ত না করা পর্যন্ত অবনমন বা চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলা করা যাবে না বলে আইএফএ-কে আগেই চিঠি দিয়ে জানিয়েছিল। সিনিয়র বাংলা ক্রিকেট দলের প্রস্তুতি শিবির কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমিতে শুরু হয়েছে। বাংলার প্রাথমিক দলের 32 জন ক্রিকেটার শিবিরে যোগ দিয়েছেন। কোচ লক্ষ্মীরতন শুক্লা, অরূপ ভট্টাচার্য, শিবশঙ্কর পাল, ফিল্ডিং কোচ চরণজিৎ সিংয়ের তত্ত্বাবধানে চলছে শিবির। রবিবার থেকে বাংলা ঝাড়খণ্ডের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ভারতের অভিষেক শর্মা আইসিসি টি20 ক্রিকেট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন। আইসিসির তরফে সর্বশেষ প্রকাশিত ব্যাটসম্যানদের ক্রমতালিকায় তিলক ভার্মা 2য় স্থানে আছেন। টি20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদব রয়েছেন 6ষ্ঠ স্থানে। বোলারদের মধ্যে স্পিনার রবি বিষ্ণু 6ষ্ঠ ও অর্শদীপ সিং 10ম স্থানে উঠে এসেছেন। বরুণ চক্রবর্তী রয়েছেন 4র্থ স্থানে। অক্ষর প্যাটেল 3য় স্থানে রয়েছেন। ভারতের নূপুর শেওরান বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে দেশের হয়ে প্রথম পদক নিশ্চিত করেছেন। খেলার খবর শেষ হলো। পরবর্তী খবর রাত 10টায়।
প্রায় ৩১,০০০ পরীক্ষার্থী বসেছেন বাংলার নিয়োগ পরীক্ষায়। অনেকেই এসেছেন হিন্দি ভাষার পরীক্ষা দিতে। हम यूपी से आए। हाँ, वहाँ पे एग्जाम होता है? वहाँ पे एग्जाम होता है, लीक होता है। हमारे स्टेट में बेरोजगारी है, योगी बाबा कुछ नहीं कर रहे, बुलडोजर उल्टा चला रहे हैं। योगी बाबा के खिलाफ प्रदर्शन हर बार स्टूडेंट करते हैं। वेस्ट बंगाल में अच्छा है। यूपी यूपी आजमगढ़ यूपी यूपी से हैं। बिहार से यूपी से एग्जाम देने के लिए आए हैं। তারা আশার আলো দেখছেন বাংলাদেশ। 200 বাঙালি আছেন যারা ঝাড়খণ্ডে শিক্ষকতা করেন। কেউ এসেছেন বিহার থেকে, কেউ উত্তরপ্রদেশ। বাংলা স্কুলে চাকরি পেতে হাজির ভিন রাজ্যের পরীক্ষার্থীরা। এসএসসির পরিসংখ্যান বলছে মোট পরীক্ষার্থী প্রায় 10% অন্য রাজ্যের, অর্থাৎ ভিন রাজ্যের প্রায় ৩১,০০০ পরীক্ষার্থী বসেছেন বাংলার নিয়োগ পরীক্ষায়। অনেকেই এসেছেন হিন্দি ভাষার পরীক্ষা দিতে। हम यूपी से आए। हाँ, वहाँ पे एग्जाम होता है? वहाँ पे एग्जाम होता है, लीक होता है। हमारे स्टेट में बेरोजगारी है, योगी बाबा कुछ नहीं कर रहे, बुलडोजर उल्टा चला रहे हैं। योगी बाबा के खिलाफ प्रदर्शन हर बार स्टूडेंट करते हैं। वेस्ट बंगाल में अच्छा है स्थिति? वेस्ट बंगाल में अभी पहली बार आए हैं, लेकिन यहाँ सुना गया है कि यहाँ पर अच्छा माहौल है और योगी सरकार की 8 सालों से ऐसी रणनीति रही है कि हम क्या ही बताएं। अगर योगी सरकार जी नौकरी देते तो आज हमें यहाँ आना नहीं पड़ता। 2022 टीजीटी एग्जाम अभी 2025 हुआ, करवा नहीं पाए। यूपी आजमगढ़। यूपी से क्यों आए हैं यहाँ पे? हमारे यहाँ वैकेंसी नहीं आ रही है तो यहाँ देख रहे हैं। अगर मिल जाएगा तो यहाँ पे तो रहना पड़ेगा। तो कोई बात नहीं, कमाने के लिए तो इंसान कहीं भी जाता है। लोग दुबई तक जाते हैं, हम तो अदर स्टेट में ही रहेंगे। एग्जाम्स बहुत स्लो होते हैं। अगर कोई वैकेंसी आए तो कम